প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব আশরাফ কায়সার। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। তো আমরা যথারীতি সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, গাজী টায়ারে লুটপাটের পর অগ্নিসংযোগ, নিখোঁজ 176। এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে মন্দির পাহারার প্রয়োজন হবে না, ডক্টর ইউনূস। জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। ত্রাণ যাচ্ছে না দুর্গম এলাকায়, নতুন করে পানিবন্দী আরও 2 লাখ পরিবার। দুর্ভোগে ফেনী, কুমিল্লা, নোয়াখালীর বানভাসীরা, 2 শিশুসহ আরও 5 জনের মৃত্যু। মানবজমিন, সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করবে, গ্রামে গ্রামে খাবারের অপেক্ষা। বাংলাদেশ ব্যাংক, অভিযুক্তরা বহাল তবিয়তে। দীপমণির ঘুষের সাম্রাজ্য, ইনু গ্রেপ্তার, কি ঘটেছিল সচিবালয়ে। আনসারদের বিরুদ্ধে 3 থানায় মামলা, আসামি 10,000, গ্রেপ্তার 390। সেবা মিলছে না ইউপিতে, জনদুর্ভোগ, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই, মির্জা ফখরুল। আমাদের সময়, গাজী টায়ার ফ্যাক্টরিতে লুটপাট, আগুন, নিরাপত্তাহীন শিল্প কারখানা, আতঙ্কে ব্যবসায়ীরা। যায় দিন, সার্বিক বন্যা পরিস্থিতি, নোয়াখালীতে অবনতি, ফেনীতে উন্নতি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফের বাড়ল নীতি সুদ হার। 4 মামলা, 390 আনসার কারাগারে, সচিবালয় এলাকায় সংঘর্ষ। এনআইডি কার্যক্রমে ভিনদেশীদের ঠেকাতে 2 বিশেষ কমিটি। কালবেলা, পুলিশের সেই শিবলি নোমান, 1000 কোটির মালিক, অনিয়মের কারণে বদলি হন বারবার। এস আলম পরিবারের 13 জনের হিসাব তলব, খুলে দেয়া হলো ফারাক্কার সব গেট। দেশ রূপান্তর, স্বাস্থ্য ছিল সাচিপে বন্দি, দুর্গতদের আহাজারি, কারো পোয়াবারো। লুটের ভাগাভাগি থেকে আগুন। খবরের কাগজ, সচিবালয় অবরুদ্ধ করে ভাঙচুর ও হামলা, 377 আনসার জেলে। দৈনিক বাংলা, নামছে পানি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান। দৈনিক সংগ্রাম, ফারাক্কার সব গেট খুলে দিয়েছে ভারত, বাংলাদেশে ফের বন্যার আশঙ্কা। দৈনিক করতোয়া, 14 জন জীবিত উদ্ধার, পুড়ল গাজী টায়ার। আজ জাতীয় কবি গাজী নজরুল ইসলামের 48তম মৃত্যুবার্ষিকী। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, BSE's plan to eavesdrop on stakeholders conversations await MOF note. The Business Post, government will protect rights of every citizen, ইউনূস। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ একটি বড় শিরোনাম হয়ে এসেছে গাজী টায়ার ফ্যাক্টরি নারায়ণগঞ্জে, সেখানে আগুন এবং লুটপাটের ঘটনা, নিখোঁজ থাকার সংবাদও এখানে আছে। জি, আমরা গাজী টায়ারের ফ্যাক্টরিগুলোতে এই প্রথম আগুন লেগেছে বা লুটপাট হয়েছে তা কিন্তু না। প্রথম ধাপে প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। হয়েছে 5 অগস্টের পরে, সরকার পালিয়ে যাওয়ার পরে। আপনি জানেন যে গাজী গোলাম দস্তগীর উনি মন্ত্রী ছিলেন এবং তার এই ধরনের কারখানা রয়েছে। ফলে সেটিতে আমরা দেখেছি 5 তারিখের পরে এক ধরনের আক্রমণ হয়েছে, লুটপাট হয়েছে, সন্ত্রাস হয়েছে। 2 দিন আগে যখন গাজী গোলাম দস্তগীর আবার একদিন আগে গ্রেফতার হলেন, তারপরে আমার মনে হয়েছে এটি দ্বিতীয় ধাপ এবং মানুষের এক ধরনের জনরোষ। এবং আপনি জানেন যে এই লোকটি সম্পর্কে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায়, পূর্বাচলের আশেপাশে, সোনারগাঁয়ে এবং এইসব জায়গাতে জমি দখল এবং অন্যান্য অপরাধীদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া এবং নির্বাচনী ব্যবস্থাপনাকে সাজানো, এমনকি নীলা মার্কেট, তার পেছনে ইন্ধন যাওয়া। এই গাজী গোলাম দস্তগীরকে দেখুন, আমরা অনেক সময় মুক্তিযোদ্ধাদেরকে মনে করি যে তারা একবার যুদ্ধ করেছেন, তারা হয়তো এক ধরনের ভালো মানুষ হিসেবে আমাদের সমাজে থাকবেন, কিন্তু আমরা গাজী গোলাম দস্তগীরের ক্ষেত্রে তেমনটি দেখিনি। এবং অভিযোগের ক্ষেত্রে যেটি মনে হয়েছিল, আপনি যদি খেয়াল করে দেখেন
যে যেভাবে আগুন লাগলো এবং যেভাবে গতকাল লুটতরাজ হলো এবং 15 থেকে 16 ঘন্টা টানা আগুনে জ্বললো এবং কেউ ফায়ার ব্রিগেডের পক্ষেও সম্ভব হচ্ছিল না, কারণ একটি টায়ারের ফ্যাক্টরি। কাজেই আমার মনে হয় যে এখান থেকে আমরা যেটি শিখছি সেটি হচ্ছে কতটা দায়িত্বশীলতার সাথে শিল্প সাম্রাজ্য গড়ে তোলা যায়, রাজনৈতিক পরিচয়কে বহন করা যায় এবং এলাকার বিশেষ করে জনগণের পাশে থাকা যায়। একজন জনপ্রতিনিধি, একজন মন্ত্রীর ফ্যাক্টরির এই ঘটনা ঘটা সেটি খুবই দুর্ভাগ্যজনক। নিরাপত্তাহীনতায় শিল্প কারখানা, আতঙ্কে ব্যবসায়ীরা। আমরা যখন গাজীর ফ্যাক্টরির কথা বলছি, সেরকম অনেকগুলোতে, গাজীপুরে, নারায়ণগঞ্জে, নরসিংদীতে শিল্প কারখানাতে অনেক জায়গাতে হামলা হয়েছে, কোথাও বিচ্ছিন্নভাবে হয়েছে, কোথাও সংগঠিতভাবে হয়েছে। আপনি যদি একটু দেখেন যে একটি সরকারের সাথে আমার ব্যবসায়ী অথবা শিল্প কারখানার মালিকদের একটি সুস্থ সম্পর্ক হওয়ার কথা, এবং সেই সম্পর্ক নিয়ে কিন্তু কারো কোনো দ্বিমত নেই। কিন্তু আপনি যদি কখনো দেখেন যে এই শিল্প কারখানার মালিকরা তাদের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে সেটি গড়ে তোলেন তাদের রাজনৈতিক পরিচয় দিয়ে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তাদের কিছু ব্যক্তিবর্গ এলাকায় সন্ত্রাসের বা ত্রাসের রাজত্ব কায়েম করেন, কোনো এক সুযোগে যখন মানুষ রিটালিয়েট করার সুযোগ পায় তখন হয়তো এরকম আক্রমণের ঘটনা ঘটে। আরও একটি ব্যাপার আমরা গত 15 বছরে লক্ষ্য করেছি, শিল্পের মালিকরা অথবা ব্যবসায়ীরা কতটা রাজনৈতিক হবেন এবং কতটা ব্যবসায়ী হবেন, এই মানদণ্ড কিন্তু আমাদের ঠিক করতে হবে। কেননা আপনি সরকারের সাথে মিলেমিশে গেছেন, সরকারকে বিভিন্ন সময়ে নির্বাচনের আগে গিয়ে আপনারা বলছেন যে এই সরকার যেন আবার ক্ষমতায় আসে, এই ব্যাপারে আমরা কাজ করব। এমনকি আপনি 1941 সাল পর্যন্ত রূপকল্পের অংশীদার হয়ে যাচ্ছেন। কেউ কোনো এফবিসিসিআইয়ের সভাপতিকে আমরা দেখেছি যে আপনার $1 ট্রিলিয়ন ইকোনমির জন্য এফবিসিসিআই কী করবে। এখানে একটি ব্যবধান থাকা দরকার, সেটি হচ্ছে ব্যবসায়ীদের প্রফেশনাল কমিটমেন্ট এবং সরকারের রাজনৈতিক এজেন্ডা। এই দুটি যখন মিলে যায়, যেমন করে গত সরকারটি নিজেকে পরিচালিত করছিল, যে রাষ্ট্র, সরকার, দল, ব্যবসায়ী, গণমাধ্যম, সামরিক বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, কারো মধ্যে কোনো তফাৎ থাকছিল না। অথবা আপনি যদি দেখেন যে সংসদ, এক্সিকিউটিভ বডি এবং বিচার বিভাগ, তার মধ্যেও কোনো তফাৎ থাকছে না। ফলে সরকারটি যে টিকে ছিল এটি একটি মাফিয়া স্টাইলের সরকার ছিল। মাফিয়া স্টাইলে যেভাবে আপনি আন্ডারগ্রাউন্ডে মানুষ কাজ করে সেইভাবে সরকারটি দেশ পরিচালনা করেছিলেন। ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে আক্রমণ হচ্ছে, এটি অত্যন্ত নিন্দনীয় এবং আমরা নিশ্চিতভাবে জানি এর সঙ্গে বিপ্লবের যুক্ত ব্যক্তিবর্গের কোনো সম্পর্ক নেই। এটি অনেক সময় স্থানীয় প্রতিশোধ বা রোষ হয়ে থাকে, তারপরেও নিন্দনীয় এবং আমার ধারণা সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ নেওয়া উচিত এবং এটি দ্রুত বন্ধ করা দরকার। আর একটি কারখানাতেও, আর একটি শিল্প প্রতিষ্ঠানেও আক্রমণ হোক, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হোক, আমরা চাই না। আরেকটি শিরোনাম আমাদের সামনে রয়েছে, সেটি হচ্ছে প্রতিদিনই থাকছে এখন বন্যাকে কেন্দ্র করে সংবাদ শিরোনাম, এবং বন্যায় মৃত্যুতে 23 ত্রাণের অপেক্ষা, আবার দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছাচ্ছে না, এরকম শিরোনাম আমরা দেখতে পেয়েছি। এবারের বন্যাটির একটি বড় ঘটনা ঘটেছে যে আপনি কোনো রকমের সতর্কতা ছাড়া এই বন্যাটি মোকাবেলা করতে হয়েছে। এর একটি বড় কারণ, ভারতে যেভাবে পানি ছেড়ে দেওয়া হয়েছে, গেট খুলে দেওয়া হয়েছে। আপনি জানেন যে ফারাক্কারও আপনার সব গেট খুলে দেওয়া হয়েছে গতকাল। এই ঘটনাটি প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এই দুটি প্রতিবেশী দেশের যৌথ নদীর যে সম্পর্ক বা একে অন্যের রিসোর্স ব্যবহারের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, তার সাথে মানানসই হয়নি। আপনি জানেন যে ভাটির দেশ বাংলাদেশ, সেখানে উজান থেকে পানি এলে আপনার এখানে নিম্নাঞ্চল প্লাবিত হবে, বন্যা হবে, মানুষের দুর্ভোগ হবে এবং অনেক কষ্ট হবে। আপনি নিজের দেশে ঘোষণা দিয়েছেন পানি বাড়ছে, কিন্তু প্রতিবেশী দেশকে আপনি 8 ঘন্টা 10 ঘন্টাতেও সেই ঘোষণাটি দেননি। আমার মনে হয়েছে যে আমরা যেভাবে বন্যা মোকাবেলা করলাম, বিশেষ করে ফেনী অঞ্চলে, এটি একটি অভূতপূর্ব ঘটনা। এবং যেই সরকারটি মাত্র 15 দিন হয়েছে দায়িত্ব নিয়েছে এবং যেই ছাত্র জনতা বিপ্লব করেছে মাত্র 20 দিন হলো, তাদের জন্য এটা একটা টল টাস্ক ছিল। আমরা খুব দারুণভাবে মোকাবেলা করেছি। আমরা
ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ত্রাণ কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমি সাম্প্রতিক ইতিহাসে তো বটেই, বাংলাদেশের ইতিহাসেও কখনো দেখিনি। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে গিয়েছি, আমি দেখেছি কিভাবে একজন মানুষ তার মাটির ব্যাংক এনে আমাদের ত্রাণ কার্যক্রমে দিচ্ছিলেন, কিভাবে একজন শিশু চাচ্ছিলেন ত্রাণ কার্যক্রমে অংশ নিতে। এই ঘটনাগুলো বলে দেয় আপনি যখন রাজনীতির প্রভাব মুক্ত এবং আপনি নিয়ন্ত্রণ মুক্ত পরিবেশে বসবাস করেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ অথবা মানুষের সৃষ্ট দুর্যোগকেও আপনি মোকাবেলা করতে পারেন। আপনি জানেন যে বাংলাদেশের এখন অন্যান্য জায়গায়ও পানি প্লাবিত হচ্ছে এবং সিলেট অঞ্চলে বিশেষ করে, সেটি আমার ধারণা আমরা সুচারুভাবেই দক্ষতার সাথে পালন করতে পারবো। জীবনহানি ঘটেছে, এটি আমাদের জন্য মানে অত্যন্ত লস, তাকে কখনো ফিরিয়ে আনা যায় না। কিন্তু আমরা যেভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি, কি যেভাবে প্রত্যন্ত এলাকায় গিয়ে ত্রাণ দেওয়ার চেষ্টা করছি, সেটি আমাদের জন্য বিশ্বের কাছে একটি রোল মডেল হিসেবে দেশকে দাঁড় করিয়ে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও পানি নেমে যাচ্ছে, আবার কোথাও কোথাও জি এখনও আছে বা একটু অবস্থার কিছু খারাপ লক্ষণও আছে। তো এই যে এক এক অঞ্চলের জন্য এখন এক এক রকম পদক্ষেপ নেওয়ার কথা বাস্তবতা অনুযায়ী, এই প্রসঙ্গে যদি আপনি একটু বলেন। আমরা প্রথমত যে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ কিন্তু এমনিতেই অনেক অভিজ্ঞ এবং বিশ্বের অনেক দেশের কাছে বাংলাদেশ একটা খুব দারুণ মডেল। আমরা খুব জানি যখন বন্যার পানি আসে তখন কী ধরনের পরিস্থিতি তৈরি হয়, কী ধরনের সাপোর্ট লাগে, কী ধরনের রিলিফ লাগে। কিন্তু সবচেয়ে ক্রিটিক্যাল হচ্ছে যখন পানিটি চলে যেতে শুরু করে, কারণ আপনি তখন ধ্বংসাবশেষ দেখতে পান, আপনি তখন জীবনহানির সংখ্যা জানতে পারেন, আপনি তখন পুনর্গঠনের কাজ করতে হয়। কাজেই আমাদের এখন একই সাথে দুটি চিত্র মোকাবেলা করতে হচ্ছে। যেই জায়গাগুলোতে পানি আসছে সেখানে আমরা ওই পরিস্থিতি মোকাবেলায় করণীয়টা নির্ধারণ করছি, যেখানে পানি চলে যাচ্ছে সেখানে পুনর্গঠনের জন্য যা যা করা দরকার সেটি করছি। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা আমার ধারণা খুব দারুণভাবে এই পরিস্থিতি মোকাবেলা করছে এবং আগামীতে আরও কোনো অঞ্চল যদি প্লাবিত হয়। ভারতের ব্যাপারে একটি কথা না বললে না, আমাদের গত 15টি বছর ভারত সরকার বাংলাদেশের জনগণের সাথে কোনো সম্পর্ক করেনি। তারা একটি রাজনৈতিক দলের সাথে সম্পর্ক করেছে, তারা একজন ব্যক্তির সাথে সম্পর্ক করেছে। ডিপ্লোমেসিতে বলা হয় আপনি এক বাস্কেটে সব এগ রাখবেন না। ভারতের মতো এত পরিণত রাষ্ট্র কি করে এই ডিপ্লোমেসির ভুল করলো আমি জানি না। তাদের হয়তো মনে হয়েছে যে বাংলাদেশের জনগণের রিপ্রেজেন্টেশনের সাথে কূটনৈতিক সম্পর্ক করা অথবা নেগোসিয়েশন করার চেয়ে বাংলাদেশের জনগণের ম্যান্ডেটহীন একটি সরকার ভারতের জন্য অনেক বেশি সাযুজ্যপূর্ণ। কিন্তু সেটি করতে গিয়ে তাদের যেটি হয়েছে, তারা ইভেন ছাত্র জনতার বিপ্লবকেও কিন্তু ঠিকমতো পাঠ করতে পারেনি। এবং এখন ভারত দুটি সংকটে রয়েছে, একটি হচ্ছে তার কূটনৈতিক সংকট বাংলাদেশের সাথে, দ্বিতীয়টি হচ্ছে তার গোয়েন্দা ব্যর্থতা বাংলাদেশের সাথে, যেটি সর্বশেষ আমরা বুঝতে পেরেছি। কিন্তু তৃতীয়র যেটি সবচেয়ে ক্ষতিকর, সেটি হচ্ছে বাংলাদেশে একটা ভারত বিদ্বেষী জনগোষ্ঠী গড়ে উঠেছে। অতীতে এটা রাজনীতির আবরণে ছিল, আমরা বিএনপি জামাত দলগুলোকে বলতাম যে তারা ভারত বিদ্বেষী অথবা তারা অকারণেও ভারতের নিন্দা করে। এখন আপনি খেয়াল করে দেখবেন যে ভারতকে একটি অসহ্য রাষ্ট্র বা অসহ্য প্রতিবেশী মনে করে বাংলাদেশের ছাত্র যুবারা। এর কারণ হচ্ছে আপনি যখন নদীর পানি ছেড়ে দেন, আপনি যখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত নয় এমন সরকারকে সমর্থন করেন, এবং আপনি যখন আমাদের 54টি নদীর হিস্সা আমাদেরকে বুঝিয়ে না দেন, অথবা সীমান্তে হত্যা করেন, অথবা আপনাকে আমরা ট্রানজিট দিচ্ছি বিনিময়ে আমরা অর্থ উপার্জন করতে পারছি না, আপনার জন্য বাংলাদেশের অনেক অঞ্চলে অবকাঠামো তৈরি হয়েছে কিন্তু সেটির সঠিক রাজস্ব আমরা পাচ্ছি না। ভারতকে নতুন আলোতে বাংলাদেশের সাথে সম্পর্ক করতে হবে এবং জনগণের স্বার্থের দিকে তাকিয়ে সম্পর্কটি করতে হবে। আমার ধারণা যে এই ক্ষোভ ভারতের জনগণের প্রতি না, এই ক্ষোভ ভারতের শাসক গোষ্ঠীর প্রতি, যারা গত 15টি বছর নির্বাচনহীন নির্বাচনকে বৈধতা দিয়েছিল। এবং এই ভুল থেকে ভারতকে শিখতে হবে। এখানে আরও অনেক হঠকারিতা করার চেষ্টা অত্যন্ত ভুল হবে। ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দিয়েছে ভারত। আমরা বন্যার সংবাদ যখন দেখছিলাম তখন এই শিরোনামটি আমাদের সামনে। এটি আমি দেখেছি এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উনি বলেছেন যে এটি সবসময় হয় এবং এটিতে ভারতের বাংলাদেশে বন্যা বিস্তৃত করার অভিযোগটি সঠিক নয়। আমার মনে হয় ফারাক্কা যখন থেকে তৈরি হয়েছে তার আগের থেকে এবং তার পরের থেকে আজ অবধি বাংলাদেশের সাথে সম্পর্কের ভারতের সাথে একটা বড় বোন অফ কন্টেনশন। আপনি যদি ট্রান্সপারেন্ট হন, স্বচ্ছ হন, আপনি কখন বাদ দিচ্ছেন, কখন পানি
ব্যবহার করছেন, কখন গেট খুলে দিচ্ছেন, আপনার সমস্যা কি প্রতিবেশীর সাথে আলাপ করতে? এখন আমরা ভাটি অঞ্চলে রয়েছি, আপনার গেট খোলার ভেতর দিয়ে আমরা যদি প্লাবিত হই, আমাদের যদি বন্যা হয়, আমার ধারণা এটি দুটি রাষ্ট্রের সুসম্পর্কের নিদর্শন না। অতীতের সরকারটি বারবার বলছিল আমাদের সাথে নাকি তাদের রক্তের সম্পর্ক। দেখুন 1971-এ মুক্তিযুদ্ধের সময় প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। ভারত আমাদেরকে সাহায্য করেছে, আমাদের শরণার্থীদের জায়গা দিয়েছে, শেষ পর্যায়ে মুক্তিযুদ্ধকে ভারতীয় সেনাবাহিনী অংশ নিয়েছে, আমরা সব মানি। কিন্তু সেটির কারণে আপনি বছরের পর বছর, যুগের পর যুগ ওই একইভাবে আপনি প্রতিবেশীকে বঞ্চিত করবেন তার অধিকার থেকে, সেটি কিন্তু হবে না। ফারাক্কার ঘটনাটি যেটি ঘটেছে বাংলাদেশের, আপনি জানেন যে যারা দুর্যোগ ব্যবস্থাপনায় রয়েছে, যারা যৌথ নদীর নিয়ে চিন্তা করতে পারে, আন্তর্জাতিক নদীর হিস্সা কী করে আদায় করতে হয় এবং এই ব্যাপারে দুই দেশের সম্পর্ক কী ঘটে, মানে যোগাযোগটি কীভাবে ঘটে, তারা কিন্তু ভারতের এই ব্যাখ্যায় হ্যাপি না এবং তারা মনে করছে ভারতের আরও অনেক কিছু করা দরকার। যেহেতু আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন 30 লাখ মানুষ পানিবন্দী হয়ে গেছে এবং বাংলাদেশের একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার 15 দিনের মধ্যে একটা ঝুঁকিপূর্ণ সময় পার করছে এবং আমাদের অতীতের যে সরকারটি ছিল তারা সমস্ত কিছু ফেলে রেখে, প্রশাসন ফেলে রেখে, আইনশৃঙ্খলা ফেলে রেখে, আমাদেরকে ঝুঁকির মধ্যে ফেলে রেখে তারা পালিয়ে গেছেন। এই পরিস্থিতিতে ভারতের আচরণ আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না। ভিন্ন শিরোনামে যাই। সচিবালয় অবরুদ্ধ করে ভাঙচুর ও হামলা তো গেল দিনের আগের ঘটনা এবং সেখানে 377 আনসার জেলে, মানে যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে জেলখানায় পাঠানো হয়েছে। এই শিরোনামটি আমাদের সামনে রয়েছে। এই শিরোনামটি বা গতকাল যা ঘটেছে সেটি বুঝতে হলে আপনার 1 বছর আগে সরকার আনসারদের নিয়ে কি পরিকল্পনা করেছিল এবং কতদূর এগিয়েছিল এটি একটু জানতে হবে। আনসারদেরকে পুলিশের মতো ক্ষমতা দেওয়া এবং তাদেরকে নির্বাচনী কাজে ব্যবহার করা এবং তাদের ভেতর দিয়ে নির্বাচন পরিকল্পনাটিকে বাস্তবায়ন করা, যেটি হচ্ছে যে বিরোধী দলবিহীন ডামি নির্বাচন, সেটি আনসারকে দিয়ে সরকার করার চেষ্টা করেছে। এবং আপনি জানেন যে গতকাল যারা সচিবালয়ে এসেছিল তারা কিন্তু কেউ ব্যাটালিয়ন আনসার না, তারা হচ্ছে যাদেরকে আমরা শেষ সময়ে নিযুক্ত হতে দেখেছি এবং কেউ কেউ বলে থাকেন এরা ছাত্রলীগ আনসার অথবা গোপালগঞ্জি আনসার, কারণ দুটি পরিচয়ে এদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, প্রায় 40-50 হাজার। এখন ব্যাটালিয়ন থেকে যখন বলা হচ্ছে যে তারা এই মুহূর্তে কোনো দাবি দাওয়া কাজ করবে না, কারণ একটি সরকার 15 দিন দায়িত্ব নিয়ে আপনার 15 বছরের জঞ্জাল একদিনে শেষ করবে, এটি তো হবে না। তখন গতকালকে তারা যে আচরণ করেছে, তাদের যে শারীরিক ভঙ্গি ছিল এবং যারা যেভাবে 8 থেকে 10 ঘন্টা উপদেষ্টাদের এবং সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের আটকিয়ে রেখেছে, এটি বিদ্রোহের শামিল এবং আনসারের মতো একটি সুশৃঙ্খল বাহিনীতে এটি আমরা চিন্তাও করতে পারি না। এবং তারা বলেছেন তারা ওই জায়গায় দাঁড়িয়ে থেকে দাবি আদায় করে ঘরে ফিরতে চান। পরে আপনি দেখেন ছাত্র জনতার বিক্ষোভের মুখে বা প্রতিরোধের মুখে তারা 7 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু এলাকা ত্যাগ করে কোথায় হারিয়ে গেছেন। এখন আমার ধারণা এর উপযুক্ত শাস্তি দিতে হবে এবং এই আপনি খেয়াল করে দেখেছেন সচিবালয় ঘেরাও করছে না, হেন লোক নাই, এখন সবার যা যা সমস্যা আছে। তারা এতদিন কোথায় ছিলেন? তারা হাসিনা সরকারের সময় তাদের দাবি দাওয়া নিয়ে রাজপথে জমায়েত করেছিলেন, আমার মনে পড়ছে না। তারা ভাবছেন যে তাদের একটি অবারিত সুযোগ তৈরি হয়েছে, যেহেতু একটি স্বৈরাচারী সরকার, ফ্যাসিবাদী সরকার দেশ থেকে পালিয়েছে, কিন্তু তাদের এই আচরণ থেকে বেরোতে হবে। আমার ধারণা গতকাল আনসারদের ঘটনাটি সরকারের মোকাবেলা করা উচিত ছিল। দেখুন, সরকারের পুলিশ রয়েছে, সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে। আমরা সরকারকে দেখতে চাই এই ধরনের পরিস্থিতি ঠিক একটি সরকার যেমন কঠোরভাবে মোকাবেলা করে সেই জায়গায় সরকারকে দেখতে চাই। ছাত্র জনতা গতকাল এগিয়ে গেছিল, কেননা তাদের কাউকে কাউকে আটকিয়ে রাখা হয়েছিল, প্রহার করা হয়েছে, কিন্তু আমরা প্রতিনিয়ত এই রোলে ছাত্র জনতাকে দেখতে চাই না। তাহলে আবার কিন্তু নতুন অভিযোগ তৈরি হবে যে তারা আসলে রাষ্ট্র চালাচ্ছে এবং তারা একটা শ্যাডো সরকারের মতো ব্যবহার করছে। আমার ধারণা যারা তাদের দাবি দেওয়া যৌক্তিক অযৌক্তিক যেটিই হোক, সেটি অনেক বিবেচনা করে সামনে এগোতে হবে। বাংলাদেশ ব্যাংক নিয়ে একটি সংবাদ শিরোনাম আমরা বলছিলাম, অভিযুক্তরা বহাল তবিয়তে। আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পরিবর্তন হয়েছেন এবং সেখানে অনেক অভিযোগের কথা এরই মধ্যে আমরা সংবাদ শিরোনামের সামনের দিকে দেখতে পেয়েছি। এখানে আছে যে অভিযুক্তরা বহাল তবিয়তে, এই শিরোনামটি আমাদের সামনে রয়েছে। গত সরকারের সময় 3টি সেক্টর আপনার সবচেয়ে স্ক্যান্ডালাস হয়েছিল। তার একটি হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, দ্বিতীয়টি হচ্ছে এনার্জি অথবা পাওয়ার, তৃতীয়টি হচ্ছে আইসিটি। এই 3টি সেক্টরে সরকার যত ধরনের লুটতরাজ, যত ধরনের অনিয়ম এবং যত ধরনের
দলীয়করণ করা সম্ভব সেটি করেছে। এখন আপনি যদি বাংলাদেশ ব্যাংকের দিকে তাকান, আমাদের এক সময়ের একটি দারুণ রেগুলেটরি বডি ছিল বাংলাদেশ ব্যাংক। গত 15 বছরে আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক জানতে পারেন বিভিন্ন সিদ্ধান্ত হোটেলে ব্যাংক মালিকরা মিটিং করে তাদের জানিয়ে দেন, অথবা ব্যাংক মালিকরা গণভবনে যান, কিছু কম্বল এবং টাকা পয়সা দান করেন, তারপর তারা সিদ্ধান্ত দিয়ে দেন যে কজন পরিচালক থাকতে পারবে, কিভাবে ব্যাংক পরিচালনা হবে। কিন্তু যেটি ঘটেছে সেটি হচ্ছে অত্যন্ত পরিকল্পিতভাবে ডিজিটালি, ফিজিক্যালি এবং আপনার ব্যাংকিং চ্যানেলে পুরো ব্যাংক, অনেকগুলো ব্যাংকে আপনার খালি করে ফেলা হয়েছে। এস আলমের মতো পরিবারকে 9টি ব্যাংক হস্তান্তর করা হয়েছে। ইসলামী ব্যাংকের মতো এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ ব্যাংক, তাকে আপনার ব্যাংকরাপ্ট করা হয়েছে। এই কাজগুলো আওয়ামী লীগ সরকার করেছে। আমরা বাংলাদেশ ব্যাংকে পুরনো জায়গায় রেগুলেটরি শক্ত হাতে ব্যাংকিং এবং ফাইন্যান্স ইন্ডাস্ট্রিকে চালাবেন বলে আশা করি। আমরা শুধুমাত্র একজন গভর্নর চেঞ্জ হওয়া এটা কোনো বড় পরিবর্তন না। আপনি যদি ডেপুটি গভর্নরের দিকে না তাকান, আপনি যদি জিএমদের দিকে না তাকান, আপনি যদি এক্সিকিউটিভ ডিরেক্টরদের দিকে না তাকান, সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে 15 বছরে প্রায় আপনার 3 থেকে 4টি জেনারেশন দলীয়করণ হয়ে গেছে। অতএব আপনি কি করে এই বড় সংস্কারটি করবেন? আমরা প্রায়ই বলে থাকি আপনি প্রাথমিক টার্গেট করেন, সেকেন্ডারি টার্গেট করেন এবং টারশিয়ারি টার্গেট করেন, যাতে করে 6 মাসে বা 3 মাসে আপনি কি করবেন, 1 বছরে কি করবেন, 3 বছরে কি করবেন। আমার ধারণা বাংলাদেশ ব্যাংকের এই পরিবর্তন জরুরি। আমরা দৃশ্যমান কোনো পরিবর্তন দেখছি না। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আমরা বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তাকে ব্যাপক দুর্নীতির সাথে যুক্ত হতে দেখেছি, চোরাচালানের সাথে যুক্ত হতে দেখেছি, মানি লন্ডারিংয়ের সাথে যুক্ত হতে দেখেছি, মাসিক মাসোহারা পেতে দেখেছি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের, যেটি অতীতে কোনো দিন ঘটেনি। কাজেই এই বাংলাদেশ ব্যাংককে যদি আপনি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক না করেন, ব্যাংকিং এবং ফাইন্যান্সকে রক্ষা করা কিন্তু আপনার কঠিন হবে। আরও একটা কথা বলি যে ব্যাংকের একটি টাকাও সেটি কিন্তু জনগণের টাকা। কাজী সালমান রহমানের মতো লুটতরাজকারী মানুষ যারা ব্যাংককে ব্যবহার করেছেন তাদের অর্থবিত্ত তৈরি করার জন্য, তারা কিন্তু মূলত জনগণের টাকা লুট করেছেন এবং তারা শেয়ার বাজার থেকে সেটি করতে চেয়েছেন, তারা কখনো বন্ড ছেড়ে সেটি করতে চেয়েছেন, কখনো নিজের রিয়েল এস্টেট কোম্পানিকে একটি ব্যাংকিং আবরণে এনে জনগণের পকেট খালি করতে চেয়েছিলেন। শেষ চেষ্টা যেটি ছিল সেটি হচ্ছে পেনশন স্কিম। আপনার হাতে যতটুকু টাকা আছে তার দিকে আওয়ামী লীগ সরকারের নজর ছিল এবং তারা চেষ্টা করেছিল পেনশন স্কিমের ভেতর দিয়ে সেই টাকাটি তাদের হাতে নিয়ে যাওয়া যায় কিনা। আপনি জানেন ওই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রভাবশালীরা সেই টাকা কিন্তু দেশে রাখেনি। আমরা বলে থাকি যে 15 বছরে প্রায় $100 বিলিয়ন মতো সরকারটি বিদেশে পাচার করেছে এবং খুবই মুখ চেনা গুটি কয় ব্যক্তি এই কাজটি করেছেন। সরকার প্রধান, তার বোন শেখ রেহানা, তাদের ছত্রছায়া এবং প্রত্যক্ষ সহযোগিতায় এই কাজগুলো ঘটেছে। কাজেই শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের উপরেই আপনার একটা শ্বেতপত্র করা উচিত ব্যাংকিং এবং ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে কি ঘটেছে, তাহলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশ ব্যাংকের টাস্কটা কত টল। এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে মন্দির পাহারার প্রয়োজন হবে না, শিরোনামটি আমরা বলছিলাম, যেটি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জন্মাষ্টমীর মতবিনিময়ে বলেছেন। গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তৃতা দিয়েছেন এবং আমার বক্তৃতা শুনতে শুনতে মনে হচ্ছিল এরকম করে কথা বলার মানুষ আমরা শেষ কবে দেখেছিলাম। আমার মনে হচ্ছিল যে এরকম সাধারণ বেশভূষার একজন রাষ্ট্রনায়ক যিনি চিফ অ্যাডভাইজার, তাকে আমরা কবে দেখেছিলাম। উনি সঠিক বলেছেন, একজন নাগরিক সেটি যেই ধর্মের হোক, যেই বর্ণের হোক, যেই গোত্রের হোক, যেই জাতির হোক, তাকে যদি আপনার পাহারা দিতে হয় তার মানে বাংলাদেশে আইনের শাসন নাই, তার মানে বাংলাদেশে মানবাধিকার নিশ্চিত করা হয়নি। সেটি মন্দির রক্ষার জন্য মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা গেছেন, আমরাও প্রকাশ করেছি, আমরা খুব খুশি হয়েছি যে এরকম একটি সৌহার্দ্য রয়েছে, কিন্তু তার প্রয়োজন হবে কেন? দেখুন, বাংলাদেশে যে সরকারটি পালিয়ে গেছে তাতে করে প্রতিহিংসার ঘটনা ঘটেনি এবং হিন্দু কার্ড খেলার চেষ্টা করেছে প্রতিবেশী ভারত এবং তাদের মিডিয়া, সেই কার্ড কিন্তু জমেনি। কাজে আমরা বাংলাদেশ কোনো ইসলামিস্ট ক্যাডারদের হাতে চলে গেছে, ভারত যেটি প্রচার করার চেষ্টা করেছে সেটি ঘটেনি, হিন্দু কার্ড জমেনি। এমনকি আপনি দেখেন যে একজন হিন্দুও সীমান্ত পার হয়নি, আসামের মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন। তার মানে হচ্ছে যে আমরা যদি দেশের ভেতরে প্রতিটা মানুষ একে অন্যের সাথে পরিবারের মতো থাকতে পারি, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে প্রত্যেকটি নাগরিকের
বেঁচে থাকার আইনগত অধিকার রয়েছে, নাগরিক হিসাবে সব সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। এটিই কিন্তু বাংলাদেশ, যার জন্য আমাদের এত সব লড়াই, এত সব আয়োজন এবং এত সব জীবনদান, যেটি গত গণসংগ্রামে আমরা দেখতে পেলাম। প্রায় 1000 ছেলে মেয়ে তাদের জীবন দিয়েছে আমাদেরকে আজকের অবস্থায় পৌঁছে দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য এবং আপনার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমরা জানি যে আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৭৮তম মৃত্যুবার্ষিকী আজ, এবং এই ঘিরে নানা আয়োজন রয়েছে দেশে, চ্যানেল আইতে রয়েছে সারাদিনের আয়োজন। আমরা আশা করি আমাদের এই আয়োজন এবং কবিকে পাঠের মধ্য দিয়ে তার প্রতি আমাদের শ্রদ্ধা অব্যাহত থাকবে। ভালো থাকবেন সবাই। হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। শুভরাত্রি।